ছাত্র বন্ধুরা, আজ আমরা যেটা জানতে চলেছি সেটা হলো রাসায়নিক গণনার গাণিতিক প্রশ্নের সমাধানের এই যে পর্বগুলো আমরা করছিলাম, এটা হলো তৃতীয় পর্ব, অর্থাৎ তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা চলো জেনে নিই কী কী প্রশ্ন আবার শিখব বা জানব। চলো, এই 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, 2 নম্বর প্রশ্ন এটা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা জানবো, মানে এটার উত্তর কিভাবে করতে হয়, কিভাবে সমাধানটা করব আমরা, সেগুলো আজকে শিখব। চলো, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, যে 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। কি বলছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। 4টে অপশান দেওয়া আছে, অপশানের মধ্যে কোনটা হবে। এই ধরনের প্রশ্নগুলো করতে গেলে আগে তোমাকে জানতে হবে যে কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বা আরও কোনো যৌগ বা মৌল উৎপন্ন হচ্ছে কিনা, মানে মূল কথায় বিক্রিয়ার সমীকরণ জানতে হবে। এটা হলো মেন। তাই প্রথম কাজ বিক্রিয়ার সমীকরণটা কি সেটা দেখো লিখেছি। বিক্রিয়ার সমীকরণ কি, এটাই প্রথম কাজ, একদম প্রথম কাজ। বিক্রিয়ার সমীকরণটা কি সেটাই। তারপরে জানতে হবে যে বিক্রিয়ার সমীকরণে যেটা লিখলাম সেটা কি আমার সমতা বিধান করা আছে। সমতা বিধানের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য আরেকবার বলি। এই যে কার্বন একটা মৌল আর অক্সিজেন একটা মৌল, কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, এইগুলো দেখো এখানে এই সমানের বাঁ দিকে কার্বন আর অক্সিজেন যদি পরমাণুটা মৌলত, আর পরমাণু হিসাবে দেখি যে কার্বন কটা আছে, অক্সিজেন কটা আছে এই সমানের বাঁ দিকে আর সমানের ডান দিকে। যদি সমান থাকে তাহলে কিছু গুণ বা ভাগ করতে হবে না, আর যদি সমান না থাকে তাহলে সংখ্যা, বিভিন্ন পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। কোনো ভগ্নাংশ দিয়ে গুণ করলে হবে না, পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে বাঁ দিকে কটা কার্বন আছে, বাঁ দিকে একটা আর ডান দিকে একটা, তাহলে ঠিক আছে, কার্বন সংখ্যা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অক্সিজেনের সংখ্যা, অক্সিজেন দেখো, অক্সিজেন এখানে দুই আছে, মানে দুটো অক্সিজেন পরমাণু, আর এদিকে দেখো দুটো, তাহলে এটাও দিক ঠিক আছে। তাহলে বাঁ দিক ডান দিকে সমতা, এটাকে বলে সমতা বিধান হয়ে গেল। তাহলে ঠিক আছে, তাহলে কোনো সংখ্যা গুণ করতে হচ্ছে না। যদি না থাকতো তাহলে কিন্তু গুণ করতে হতো। ব্যাস, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। এবারে আমাদের পরের স্টেপগুলো কী করতে হয় দেখে নেওয়া যায়। পরের স্টেপগুলো যেটা আসছে, পরের স্টেপ দেখো, হ্যাঁ, পরের স্টেপ কী করতে হবে, যে এখানে বলেছে 1 মোল কার্বনের সঙ্গে 1 মোল অক্সিজেনের, 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। সেইটা বার করতে গেলে আমাকে জানতে হবে 1 মোলের সঙ্গে 1 মোল বলেছে, তাহলে এখানে কমলের সঙ্গে, ওখানে 1 মোলের সঙ্গে 1 মোল এখানে কত কার্বন ডাইঅক্সাইড সেটা বার করতে হবে। কিন্তু আমি বিক্রিয়া থেকে কী পাচ্ছি সেটা আগে দেখে নিই। বিক্রিয়া তো এটা, সেখান থেকে কী পাচ্ছি, এখান থেকে দেখো এখানে কিচ্ছু নেই, মানে কার্বন আগে দেখো কোনো সংখ্যা নেই, তার মানে বুঝতে হবে ওখানে 1 আছে। 1 আছে মানে ওটা ধরতে হবে 1 মোল, 1 গ্রাম টাম নয়, কিন্তু 1 মোল ধরতে হবে, না হয় 1 অণু বা পরমাণু। এখানে যেহেতু কার্বন পরমাণু তো 1 পরমাণু, ঠিক আছে, পরমাণু নিয়ে প্রশ্ন নেই, তাহলে প্রশ্ন আমাকে মোল, যেহেতু 1 আছে তাই 1 মোল। অক্সিজেনের আগে দেখো সেটাও 1 আছে, 1 কিছু নেই মানে 1 মোল। কার্বন ডাইঅক্সাইডের আগে 1 আছে, কার্বন ডাইঅক্সাইড পুরোটাই কিন্তু একটা যৌগ, তাই তার আগে 1 আছে, 1, তাই এটা 1 মোল। তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছি, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, তাই তো। বিক্রিয়া থেকে এটাই পাচ্ছি। তাহলে সমীকরণ থেকে কী পাচ্ছি, সমীকরণ থেকে যেটা পাচ্ছি যে 1 মোল কার্বন, তাহলে দেখো এবারে 1 মোল যে কার্বন ডাইঅক্সাইড সেটা মানে কত অণু কার্বন ডাইঅক্সাইড। আর আমরা জানি কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি, যে 6.022 × 10⁻23, ঠিক আছে। সেটা দেখো অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি, 6.022 × 10⁻23, এটাই হবে অ্যান্সার। যেহেতু 1 মোল সাইজে যেখানে 2 মোল পেতাম কার্বন ডাইঅক্সাইড, তখন কিন্তু এর সঙ্গে 2 গুণ হয়ে যেত, তখন অনুসংখ্যা 2 × এটা হয়ে যেত, গুণগুলো যা হতো সেটাই, বা অন্য করে কি থাকলে তত গুণ করতে হতো, ঠিক আছে। যেহেতু 1 মোল পেয়ে গেছি, আর 1 মোল যে কোনো গ্যাসে অনুসংখ্যা তো হয় সবসময় এটাই, তো এটাই হবে অ্যান্সার, এটাই লিখেছি, ঠিক আছে। কত সহজ। এখানে কী করতে হলো, শুধুমাত্র বিক্রিয়ার সমীকরণটা লিখলাম, তারপর এটাই, এইভাবেই অঙ্কগুলো করতে হবে। এখানে মেন কাজ বারবার বলছি, বিক্রিয়ার সমীকরণটা জানলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো পরের যেটা বলেছে, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী, রাসায়নিক সমীকরণ মানে এই যেটা দেওয়া আছে নিচে, এটা আমি এখানে লিখেছি, এটা নিচেই পরীক্ষাতে নিচেই। তার নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী বলেছে 10 মোল মিথেন পোড়াতে এই এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে, সেটা অপশানগুলোর মধ্যে কোনটা হবে। 10 মোল যদি পোড়াই, মিথেন যদি পোড়ায়, এখানে দেখতে মিথেন পুড়িয়ে হয়েছে অক্সিজেনের সঙ্গে যুক্ত, মানে মিথেনের পোড়ালে এইটা হয়, সেই সমীকরণে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো, সমাধান কীভাবে করবো, বিক্রিয়ার সমীকরণ যেটা আছে সেটা লিখলাম। এবারে আমাকে এই সমীকরণ থেকে কী পাই, এবার দেখো এই সমীকরণ না, তারপর বলেছি সমতা বিধান করতে হবে। দেখো এই সমীকরণে সমতা বিধান করা আছে না করতে হবে। দেখো কার্বন এখানে কটা আছে, একটা, বাঁদিকে এদিকে কি আছে, একটা, তার মিলে গেল, ঠিক আছে। হাইড্রোজেন কটা আছে, 4টে, এদিকে কটা আছে, এই 2 আর এই 2 গুণ করে কিন্তু 4টে, তাহলে মিলে গেল। অক্সিজেন 2 আর এই 2 গুণ হবে 4টে, এপারে 2টো, আর এই অক্সিজেন 2 গুণ আছে মানে 2টো, আর এই 2টো 4টে। তাহলে দেখো প্রত্যেকটা পরমাণুর বাঁ দিক ডান দিক এই চিহ্ন, এই তীর চিহ্নের বাঁ দিক ডান দিকে সমান আছে। তাহলে সমতা বিধান করা আছে, আমাদের এটা করার প্রয়োজন নেই। যদি না থাকতো অবশ্যই সমতা বিধান করে তবে করতে হবে, বারবার বলছি, এটা কেউ ভুল করবে না, সমতা বিধান করতে হবে, ব্যাস। তারপরে কাজ হলো কি, এখানে দেখো অপশান দেখবো মোল আছে না গ্রাম আছে, 10 মোল বলেছে, তাহলে এখান থেকে বার করব এটার কমল আছে, কমল বিক্রিয়া করলো। এবার কোন কোন, আমি কি সবগুলো বার করব না, সবগুলো করব না, করব কি যেগুলো এখানে বলবে। তা কি বলেছে, 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে, তাহলে অক্সিজেনের সঙ্গে মিথেনের কি সম্পর্ক সেটাই বার করতে হবে। তাহলে আমি অক্সিজেন আর মিথেনের শুধু কত মোল ব্যবহার হচ্ছে সেটা এখানে লিখবো। দেখো তাই লিখেছি যে 1 মোল মিথেন পোড়াতে আমার 2 মোল অক্সিজেন লেগেছে, তাই তো। 1 মোল মিথেন, সমীকরণ থেকে কী পাচ্ছি, 2 যেহেতু গুণ হয় তাই 2 মোল, সমীকরণ তাই সেইভাবে লিখবো। এটা সমীকরণ থেকে পাই যে 1 মোল মিথেন পোড়াতে 2 মোল অক্সিজেন প্রয়োজন। আমাকে এটাই বার করতে বলেছে তো, যে 10 মোল পোড়াতে কতটা প্রয়োজন, এই এসটিপিতে কত আয়তন, সেটা আমি পরে বার করছি। আগে এখানে দেখছি যে কতটা প্রয়োজন হচ্ছে, কতটা লাগছে, মোল থেকে আমরা আয়তনে পরে আসবো। আগে কত মোল লাগলো সেটাকে দেখে নিই। এবার আমাদের বলছে 10 মোল যদি পোড়ায়, তো সমীকরণ থেকে পেলাম 1 মোল পোড়াতে এতটা 2 মোল অক্সিজেন লাগছে, তাহলে 10 মোল পোড়ালে কতটা লাগবে, তাই লিখেছি 10 মোল, অর্থাৎ 10 মোল মিথেন পোড়াতে কত লাগবে, 2 × 10 মোল মানে 20 মোল অক্সিজেন প্রয়োজন। এবারে বলেছে কি যে 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন, মোল চাই না, মোল চাইলে তো এটাই হলো অ্যান্সার হতো, কিন্তু বলেছে কত আয়তন অক্সিজেন লাগবে। তাহলে এই আমাকে বার করতে হবে এই 20 মোল অক্সিজেন মানে সেটাকে এসটিপিতে কত আয়তন বলে সেটা বার করতে হবে। আমরা কি জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, এখানে যেহেতু অক্সিজেন আছে তাই 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার, তাহলে 20 মোলের আয়তন কত সেটা বার করতে হবে। তাই পেয়ে যাবো কি, অতএব এসটিপিতে 20 মোল অক্সিজেনের আয়তন 22.4 × 20 লিটার, মানে কত, 448 লিটার। অ্যান্সার দেখো অপশানে আছে, এইটা 1 নম্বর দেখে, তার অ্যান্সার হবে এই 1 নম্বর দেখে, এটা হবে অ্যান্সার। বোঝাতে পারলাম। চলো পরবর্তী যে প্রশ্নটা আছে, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে দেখা নেওয়া যাক। একই রকমভাবে আমাদের লিখব বিক্রিয়ার সমীকরণটা কি, অক্সিজেনের কার্বনের সঙ্গে অক্সিজেন, এটা একই রকমভাবে, ঠিক আছে। এবার দেখো গ্রাম আছে তাই এখানে গ্রামগুলো বার, গ্রাম মানে কি, এর যেহেতু এটা পরমাণু তাই পারমাণবিক, আর এটা অণু হলে আণবিক বার করতে হবে। আণবিক কী করে বার করতে হবে আগে বলে দিয়েছি, তবুও আগে বলছি, প্রত্যেকের অক্সিজেনের পারমাণবিক ভর সঙ্গে এটা 2 গুণ করতে হবে। যেহেতু দুটো আছে, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়, তাহলে 16 × 2, অক্সিজেন পারমাণবিক 16 তাই 16 × 2, আর কার্বন পারমাণবিক 12 তাই শুধু 12 লিখেছি। আর এখানে অক্সিজেন পারমাণবিক 16 আর 2 আছে এখানে, তাই এখানে 2 গুণ হবে, তাই 32 গ্রাম। তাহলে কি দেখো 12 গ্রাম সমীকরণতে পাচ্ছে কি, 12 গ্রাম অক্সিজেনকে পুড়িয়ে, 12 গ্রাম অক্সিজেন পুড়িয়ে আমি 12 গ্রামকে সম্পূর্ণভাবে পোড়ালে, যে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে যদি চাই, 12 গ্রামকে পোড়ালে কি হচ্ছে, পুড়তে কতটা অক্সিজেন লাগছে, 12 গ্রাম কার্বনকে পোড়াতে 32 গ্রাম অক্সিজেন লাগছে, তাই তো, তাই বলেছে। আর এখানে চেয়েছো 12 গ্রাম, তাহলে আমি অ্যান্সারটা কত হবে, 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। যে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে, তাহলে 32 গ্রামই লাগবে। অ্যান্সারটা হবে কত, 32, তাই দেখবে অ্যান্সার হবে 32 গ্রাম। বোঝা গেল। আচ্ছা, পরেরটা যে 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, সেরকমভাবে বিক্রিয়ার সমীকরণটা লিখলাম। দেখো
চুনাপাথর মানে কি, যে ক্যালসিয়াম কার্বনেট, তাকে উত্তপ্ত করলে কি কি হয়, কি যৌগগুলো পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, আর পাওয়া যায় কি কার্বন ডাইঅক্সাইড, মানে CaO আর CO2, এটাই পাওয়া যায়। এবার এখানে দেখো প্রত্যেকটা সমাধান বিধান করা আছে, তাই আমাদের গুণ টুন কিছু করতে হচ্ছে না, তুমি দেখবে হিসাব করে সব ঠিক আছে। আচ্ছা, তাই আমি বারে বলছি না। এবার আমাকে দেখবো গ্রাম, আগে বলেছি যে আণবিক বার করবো, এবারে যদি গ্রাম আছে আণবিক বার করবো, তাই দেখো আণবিক ভর কার বার করবো, এটার আর এটার মধ্যে সম্পর্ক বার করতে বলেছে যে এত গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সম্পর্ক, তাই শুধু কার্বন ডাইঅক্সাইড বার করবো, এটা বার করবো, এটার কোনো বার করার প্রয়োজন নেই, ঠিক আছে, এটা তাই এদের বার করলো। এদের বার করলে এটা যদি একদম একই নিয়মে সব জানতে হবে, ক্যালসিয়ামের পারমাণবিক 40, তাই ক্যালসিয়াম 40 প্লাস কার্বনের 12 প্লাস চলে যাবে, কিন্তু যখন এইভাবে থাকবে তখন সেটা গুণ হবে সংখ্যাটা, এই 3 বা এখানে যদি থাকতো তখন সেটা গুণ হয়ে যেত, পুটার সংখ্যাটা গুণ হয়ে যেত। আচ্ছা, তাহলে 16 × 3, এটা করলে কত 100 গ্রাম, আর এটা বার করলে 44 গ্রাম পাবো, 44 গ্রামের আণবিক ভর। তাহলে সমীকরণতে কী পাচ্ছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি তাহলে কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি, 44 গ্রাম। আর প্রশ্ন কী করেছে, বলেছে 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম পাবো, সেটা পেয়েছে, তাহলে এই 100 গ্রাম উত্তপ্ত করলে 44 গ্রাম পাবো, তাই অ্যান্সার কত হবে, এটাই হবে 44, অ্যান্সার 44 লিখেছি, ঠিক আছে। পরেরটা কী আছে দেখা যায়, বলেছি ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ, দেখো আগের অঙ্কগুলোর থেকে এটা একটু আলাদা, দেখো এখানে সমীকরণ দরকার নেই, এখানে একটা যৌগের ক্যালসিয়াম কার্বনেট যেটা আগে করলাম, সেই যৌগে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ বার করতে হবে। তাহলে ক্যালসিয়াম এইরকম অঙ্কের ক্ষেত্রে সেই যৌগটার আণবিক ভর আগে বার করবে, তাই দেখো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, আণবিক ভর হলো ওই আগে তো বার করলাম একই নিয়মে, ক্যালসিয়ামের 40 12 হলে একই রকম 100, শুধুমাত্র এখানে কোনো গ্রাম টাম দিইনি, কেন, যেহেতু আণবিক ভর বলেছি, আর গ্রাম আণবিক ভর হলে কিন্তু গ্রাম দিতাম, ঠিক আছে, ওখানে যা ওখানে বার করে সব কিন্তু গ্রাম আণবিক ভর বার করি, সেই জন্য গ্রাম দিয়েছি, গ্রাম ছিল বলে ওখানে গ্রাম দিয়ে ওইভাবে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আণবিক ভর লিখেছি মানে গ্রাম দিলে হবে না, তাহলে 100 হলো, তো এখান থেকে লিখতে পারি অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে, ক্যালসিয়াম তো 40 গ্রাম আছে, ক্যালসিয়াম কার্বনের মধ্যে ক্যালসিয়াম 40 আছে, ঠিক আছে, 40 গ্রাম আছে, সেই জন্য এখানে 40 গ্রাম লিখেছি। তাহলে দেখো 100 গ্রামের মধ্যে 40 গ্রাম, তাহলে শতকরা 100-এর মধ্যে 40 মানে শতকরা, তাহলে 40 গ্রাম আছে, এখানে আর কিছু করতে হচ্ছে না। দেখো তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে এইটা, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, তাই সেটাই লিখেছি, দেখো 40 গ্রাম, তাহলে ওইটাই হবে অ্যান্সার, তাই অ্যান্সার বি 40। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্ক। এবার চলো এইগুলো প্রত্যেকটা যে অঙ্কগুলো করে এগুলো সবই হলো 1 নম্বরের অঙ্ক। এবার দেখে নেওয়া 3 নম্বরে কী ধরনের অঙ্ক করে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। 6 নম্বর দেখো, এটা 7, 8, 9, এই 4টে অঙ্ক এখানে করব, চলো দেখি কিভাবে করা যায়। বলেছে পর্যাপ্ত পরিমাণ শুষ্ক কলিচুনের সঙ্গে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কী পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই ধরনের প্রশ্নতে বারবার বলেছি কি যে বিক্রিয়ার সমীকরণটা কী সেটা জানতে হয়, মানে কলিচুনের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করলে অ্যামোনিয়া তো উৎপন্ন হয়, তার সঙ্গে আর কোনো ক্লোরাইড তো উৎপন্ন হয় কি না, মানে পুরো বিক্রিয়ার সমীকরণটা কী সেটা জানতে হবে, সমতা বিধান সহ, ঠিক আছে। সমতা বিধান যদি সমীকরণটা জানি, সমতা বিধান কোন দিতে পারবো, এটা কীভাবে করতে হয় তো বলে দিলাম। দেখো সেইভাবে করেছি আমি, বিক্রিয়ার সমীকরণটা আগে লিখেছি, এখানে সমতা বিধান করে দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। সমতা বিধান করাটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ, আগে আমি করেছি, তোমরা এটা কিন্তু যদি না এটা কিন্তু করে নেবে তোমরা, ঠিক আছে। সমতা বিধান কীভাবে করতে হয় সেটা তো বলে দিয়েছি, যে প্রথম অক্সিজেন দেখবো কটা আছে, এখানে অক্সিজেন কটা আছে, এপারে কটা আছে, তারপর অক্সিজেন হয়ে তারপর হাইড্রোজেন, এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা পরমাণু কটা করে আছে সেটা কিন্তু করে নিতে হবে মাস্ট, এটাই হচ্ছে প্রথম কাজ। সমীকরণটা লেখার পর ওইটা করতে হবে, না হলে কিন্তু করতে পারবে না, না হলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা। আমি দেখো সমতা বিধান করেছি, ঠিক আছে। আচ্ছা, তবু যদি সমতা বিধান সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে সমতা বিধান বিষয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে এনে বুঝিয়ে দেবো। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক এই বিক্রিয়ার সমীকরণ এটা। এবার দেখেন কী আছে, বলেছি এত গ্রাম বিক্রিয়ায় স্টুল পরিচয়ের সঙ্গে এত গ্রামের বিক্রিয়ায় কত পরিমাণ মানে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে সেটা জানতে চেয়েছি। সেটা করতে গেলে আমাকে দেখো কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া। শুষ্ক পরিচয় কিন্তু বার করার প্রয়োজন নেই, বলেছে শুষ্ক পরিচয়ের সঙ্গে বিক্রিয়া করলাম, করে 10.10 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কী পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন সে বার করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা সম্পর্ক, তাহলে এই দুটোর আণবিক ভর বার করতে হবে পুরোপুরি, এই 2 গ্রাম 2 অণু সহ, ঠিক আছে, সেটা দেখো বার করেছি। এইগুলো দেখো কীভাবে আণবিক ভর বার করছে একটা দেখে নাও, দেখলে প্রত্যেকটা এভাবে করতে হবে, যেহেতু এটা 2 গুণ আছে তাই 2টা আগে গুণ পুরোটাই ব্র্যাকেটের মধ্যে থাকবে,
পুরোটাই অ্যামোনিয়াম ক্লোরাইডের যে আণবিক ভর সেটার সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে, যেহেতু 2 অণু আছে এখানে। তাই অ্যামোনিয়াম ক্লোরাইড বার করতে গেলে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1, তাই 1 × 4 4টে আছে হাইড্রোজেন পরমাণু, ক্লোরিন একটাতে 35.5, ক্লোরিনের টোটালি করলে 107 গ্রাম হয়। আর অ্যামোনিয়াম এরকম 14, 1 × 3 3টে আছে, 2 গুণ হবে, তাহলে 34 গ্রাম, ঠিক আছে। এইভাবে বার করবে কিন্তু করা হয়ে গেল। তারপরে যেটা করতে হবে, তাহলে এখান থেকে কী পেলাম, সমীকরণ থেকে কী পেলাম সেটা আগে লিখবো। সমীকরণ থেকে যেটা পাচ্ছি সেটা লিখবো কি, যে শুষ্ক কোলিচিনের সঙ্গে 107 গ্রাম 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 গ্রাম। তাই তো পেয়েছি এখানে শুষ্ক কোলিচিন, এখানে যেহেতু এখানে ছেড়ে দিয়ে লিখেছি উপরে, এটা এই চিহ্নটা দেওয়া হয়নি। দেখো, শুষ্ক কোলিচিনের সঙ্গে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 গ্রাম। এক লাইনে লিখলে এদের জায়গা হচ্ছে না বলে আমি এটা উপরে লিখেছি এইভাবে। এই টেকনিকে তোমরা খাতায় যদি জায়গা না হয় এই টেকনিকে ঠিক ফলো করতে পারো। ব্যাস, তাহলে আমাকে যেটা বার করতে হবে বলেছে 10.7 গ্রামে কত অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কতটা অ্যামোনিয়া উৎপন্ন হবে কোলিচিনের সঙ্গে সেটা বার করতে হবে। তাই বার করে দেখো, শুষ্ক কোলিচিনের সঙ্গে, অতএব শুষ্ক কোলিচিনের সঙ্গে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে কত, 34 বা 107 × 10.7, আর এটা কাটাকাটি করলে কী আসবে দেখো, 3.4 গ্রাম। তাহলে কী পেয়ে গেলাম, 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হবে 3.7 গ্রাম। তার শেষে লিখে দিলাম, এটাই অ্যান্সার। তাহলে পর্যাপ্ত পরিমাণ শুষ্ক কোলিচিনের সঙ্গে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় 3.4 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটাই অ্যান্সার। ব্যাস, বোঝা গেল। পরবর্তী অঙ্ক চলো। বলেছি 20 গ্রাম করে পটাশিয়াম ক্লোরেট ও ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে যদি উত্তপ্ত করলে প্রতি ক্ষেত্রে কতটা ওজনের হ্রাস ঘটবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কী করে করবো। আগে আমাকে প্রথমটায় 1 নম্বরটা, প্রথমটা আগে সমীকরণটা, তার বিক্রিয়ার সমীকরণ লিখেছি। দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে এটাই হয়। এবার এই সমীকরণের পর এবার দেখো কী বলেছে, ওজনের হ্রাস। এই জায়গাটি বোঝার আছে, এটা একটু দেখো, ওজন হ্রাস কখন ঘটে। এই অক্সিজেনটা কি, অক্সিজেনটা হলো একটা, অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কথা ছিল এরকম তীর চিহ্ন, গ্যাস হলো এরকম তীর চিহ্ন দেয়। অক্সিজেনটা হলো একটা গ্যাস, আর পটাশিয়াম ক্লোরাইড একটা কঠিন পদার্থ। আর গ্যাস যদি, তাহলে সে তো উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। তার সঙ্গে চলে যাওয়া মানে যত উৎপন্ন হয়েছে সেটা দিয়ে চলে যাবে, ওই ওজনটা হ্রাস পাবে, তাই তো, অত ওজন অত গ্রাম হ্রাস পাবে। তাহলে ওইটাই আমাকে লিখতে হবে, এই এতটা পটাশিয়াম ক্লোরাইড এর যা ওজন হবে, এতটা প্রমাণ করে যদি আমি উত্তপ্ত করি তাহলে এতটা ওজন হ্রাস পাবে, সেটাই লিখছি। কতটা উত্তপ্ত করলে, এখান থেকে কী পাচ্ছি, বিক্রিয়ার সমীকরণ থেকে 200, এটা যদি আমি পরপর করে যাই করলে হবে 245 গ্রাম। ঠিক আছে, পটাশিয়ামে 39, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16, আর × 3 এত ইন্টু তার সঙ্গে 2 গুণ হবে 245 গ্রাম। আর এখানে দেখো অক্সিজেন 16 × 2 32 × 3 মানে 96 গ্রাম। এটাই, তাহলে এইটাই দেখ, এই 96 গ্রাম অক্সিজেনটাই, এই পরিমাণ অক্সিজেনটা হ্রাস ঘটবে, মানে এটাই তো পুরো চলে যাবে, গ্যাস তো, যেহেতু কঠিনগুলো থাকবে, যদি সবগুলো কঠিন হতো তাহলে হ্রাস ঘটতো না। এখানে যেহেতু গ্যাসীয় পদার্থ আছে, সে তরল থাকলেও হ্রাস ঘটতো না, যেহেতু গ্যাসীয় পদার্থ উড়ে চলে যাবে। ঠিক আছে, তাই এই পরিমাণ আমার ওজন হ্রাস ঘটবে যদি আমি এই পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করি। কিন্তু আমাকে বলেছে যদি 20 গ্রাম উত্তপ্ত, তখন কত হয়। আমি সমীকরণতে কী পাচ্ছি সেটা আগে লিখবো। সমীকরণতে পাচ্ছি যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হয় 96 গ্রাম। এবার আমাকে জানতে চাই যে 20 গ্রাম উত্তপ্ত করলে কী হবে, তাহলে সেটাই লিখবো আমি। 20 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হবে, তাহলে এতটা, এই কাটাকাটিগুলো যা হবে। দেখো এখানে প্রায় কেন লিখেছি, প্রায় লিখে দেখো, এরপরেও আরও 10 পর আরও অনেকগুলো সংখ্যা আছে, সেগুলোকে আসন্ন মান করে প্রায় লিখেছি। তোমরাও সেইভাবেই করবে, 10 পর 2 ঘর নেবে। ঠিক আছে, 2 ঘর পর 3 ঘর নিয়ে প্রায় করে লিখলে এভাবে লিখে দেবে। এটাই হলো প্রথমের ক্ষেত্রে অ্যান্সারটা হবে, এটাই অ্যান্সার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কী আছে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় বিক্রিয়া সমীকরণটা এটাই হবে, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এটাই হবে। এখানে দেখো সমতা বিধান করা আছে, সেটা আমি বলছি না, সমতা বিধান করা নেই। ঠিক আছে, করা আছে, তোমরা দেখে নেবে করা আছে। আচ্ছা, এবার বলেছে উত্তপ্ত করলে কত হ্রাস। এখানে দেখো হ্রাস ঘটবে কোনটা, শুধুমাত্র এটা যেহেতু গ্যাস, এই পরিমাণ কার্বন অক্সাইডটা হ্রাস ঘটবে, এর যা ওজন এতটা হ্রাস ঘটবে, তাই তো, সেইটাই হচ্ছে হ্রাস ঘটবে আমার। তাই এর ওজন কত, এর ওজন কত সেটা দেখে নেওয়া যায়। চলো, এটার ওজন কত, 100 গ্রাম করবে দেখবে, এইভাবে করবে। তারপরে এটা এইভাবে করলে এটা 44 গ্রাম, এটা 100 গ্রাম। তাহলে কী পাচ্ছি, বিক্রিয়ার সমীকরণ থেকে পাই এইভাবে, কিন্তু যেভাবে আমি লেখাচ্ছি ঠিক সেইভাবেই লিখবে। এটা 3 নম্বরের প্রশ্ন, কিন্তু এইভাবেই করবে, একেবারে ঠিক এইভাবে, আর অন্য কিছুই করতে পারে, ঠিক এইভাবে করলে দেখবে খুব
ইজি, দেখ খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো একদম পুরো জলবাদ হয়ে যাবে এই ধরনের অঙ্ক। যার ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো প্রথম স্টেপ হলো রাসায়নিক সমীকরণটা তৈরি করা। এইটা অবশ্যই করতে হবে। এটা যদি যে না করতে পারবে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তারপরে স্টেপ হচ্ছে এটার কী করা, সমাধান বিধান করা। ঠিক আছে, সমাধান বিধান করার পরে তারপরে যেমনভাবে বলবো সেভাবে এগোতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, আমি তো টাইপগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, আজকের কিছু টাইপ বলবো, এছাড়া আজকে সব বলা যাবে না, পরের বারে আবার ক্লাস করাতে হবে। আচ্ছা দেখো, তাহলে এটার ক্ষেত্রে কী পাচ্ছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হয় 44 গ্রাম। তাহলে আমাকে প্রশ্ন করেছে কত, 20 গ্রামকে উত্তপ্ত করতে হবে। তাই 20 গ্রাম থেকে কত পাচ্ছি দেখো, এটাই হবে 20 গ্রাম উত্তপ্ত করলে তাহলে 44/100 × 20। এটা করলে দেখো 8.8, পুরোপুরি এটাই হবে। আর কিছু আছে সেখানে প্রায় লিখে নিই, এটাই হবে 8.8। তাহলে 20 গ্রামকে উত্তপ্ত করলে ওজনের হ্রাস হবে 8.8 গ্রাম। এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সমীকরণগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটাই হলো কাজ। আর সমীকরণগুলো কোন কোন সমীকরণ করতে হবে তোমরা যদি চাও, আমার কাছে কিছু লেখা আছে কতগুলো সমীকরণ, যেগুলো মুখস্থ করলে তোমাদের সুবিধা। তুমি চাও তাহলে বলবে, আমি সেটা জানিয়ে দেবো, তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, কমেন্ট করে জানাবে আমাকে। আচ্ছা, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কি আছে, যে 40 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। এখানে যা যা প্রশ্নগুলো নিয়ে সবাই বেশিরভাগ পটাশিয়াম ক্লোরাইড আছে, এছাড়া আর অন্যান্য প্রশ্নগুলো আছে অনেক, সেই জন্য সুবিধা আছে দেখুন। আচ্ছা যাই হোক, তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে পৃথকভাবে কতখানি পটাশিয়াম নাইট্রেট ও কতখানি HCO মানে মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করতে হবে। চলো, প্রথম কাজ, এখানে দুটো ক্ষেত্রে কিন্তু একবার বলেছে কি, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি সেই পরিমাণ অক্সিজেন পেতে আমি কতখানি পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করবো, করে সেই পরিমাণ অক্সিজেন পাবো। আবার সেই পরিমাণ অক্সিজেন পেতে কতখানি HCOকে উত্তপ্ত করবো, পৃথকভাবে করতে হবে। এই বলছে, এখানে কথাটা বলেছে পৃথকভাবে। ঠিক আছে, দুটো যোগ করে সেই ওজনটা নয়, বলেছে পৃথকভাবে ওই পরিমাণ অক্সিজেন পেয়েছে, পৃথকভাবে কতটা এটাকে পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে। আবার আলাদাভাবে মার্কিউরিক অক্সাইডকে কতটা উত্তপ্ত করলে ওই পরিমাণ আমি অক্সিজেন, যে পরিমাণ অক্সিজেনটা এই 40 গ্রামকে উত্তপ্ত করলে পাবো। এটাই হচ্ছে মাথায় রাখতে। প্রথম ক্ষেত্রে দেখব যে 40 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে আমি সর্বাধিক কতটা অক্সিজেন পাচ্ছি, যে আমাকে আগের কাজ হলো বার করা। তাই প্রথম ক্ষেত্রে লিখছি এরকমভাবে, প্রথম ক্ষেত্রে বিক্রিয়া সমীকরণ এটা, সেখান থেকে কী পাচ্ছি, 245 গ্রাম থেকে 96 গ্রাম পাচ্ছি, সেই লিখবো। সমীকরণ থেকে পাই 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে সর্বাধিক অক্সিজেন পাওয়া যায় 96 গ্রাম। তাহলে 40 গ্রামকে উত্তপ্ত করলে সর্বাধিক পাওয়া যায় এইটা। এটাকে দেখো আমি গুণ করিনি, এইভাবে রেখে দিয়েছি, কারণ এটা তো কাজে লাগবে। গুণ করলে দশমিকে আসবে, আর পুরোপুরি কাটাকাটি গেলে গুণ করি না, যেহেতু পুরোপুরি সব কাটাকাটি যাচ্ছে না, দশমিকে আসবে, সেই জন্য আমি এখানে গুণ আর করিনি। ঠিক আছে, এইভাবে তোমরা রাখবে, রেখে এটা মনে রাখবে। এই পরিমাণটাকে জানতে চেয়েছে, বলেছি এই পরিমাণ অক্সিজেন আমি যেটা পেলাম, এই পরিমাণ অক্সিজেনটা পাবো কিভাবে, যদি পটাশিয়াম, কতখানি পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে এটা পাবো। আবার বলেছে কতখানি HCOকে উত্তপ্ত করে এটা পাবো, সেটা বার করতে হবে। এবারে দুটো কাজ, প্রথম ক্ষেত্রে এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে দুটো কাজ করবো, দেখি চলো। দ্বিতীয় ক্ষেত্রে কি, প্রথম কাজটা কি, কতখানি পটাশিয়াম নাইট্রেট, তাহলে তার সমীকরণটা কি লিখে নেওয়া হয়েছে, পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। আমাকে অক্সিজেন দরকার, সেটাই দেখো, অক্সিজেন কত, 32। এখান থেকে কী পাচ্ছি, যে 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করি 32 গ্রাম পাবো, তাই তো। কতখানি 32 গ্রাম অক্সিজেন আমরা পাবো এখানে। আর কি জানতে চেয়েছে, 32 গ্রাম অক্সিজেন পেতে আমি কী দেখতে হবে, যে 32, এখান থেকে পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন পেতে আমার 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন হচ্ছে কিন্তু, সেটাই জানতে চাইছে, কত গ্রাম প্রয়োজন পটাশিয়াম নাইট্রেট, সেটা ডান দিকে লিখবো। এই সমীকরণ থেকে পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম নাইট্রেট উত্তপ্ত করতে হবে কতটা, 202 গ্রাম উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে ওটাই পাবো। আর বলেছি আমার আগে পেয়ে গেছি, আগে কতটা পেয়েছি অক্সিজেন, যেটা পেয়েছি মনে রাখো 96 যেটা ছিল, সেটাই আমাকে এবার ওই পরিমাণ পেয়ে তাহলে কতটা উত্তপ্ত করতে হবে পটাশিয়াম নাইট্রেট, সেটা বার করতে হবে। সেটা আমি করেছি দেখো, অতএব 96 × 8 / 49 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম নাইট্রেট উত্তপ্ত করতে হবে। এটা হবে গুণ হয়ে যাবে, মানে 202/32 ইন্টু এটা গুণ, সেটা আমি লিখেছি। গুণ করলে যেটা আসবে দেখো এটাই আসবে, তাই প্রায় লিখেছি, পুরোপুরি হবে না, তাই প্রায় এটাই হবে। প্রথম ক্ষেত্রে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এতখানি পটাশিয়াম নাইট্রেটকে আমাকে উত্তপ্ত করতে হবে। এখান থেকে এই 40 গ্রামকে উত্তপ্ত করে যত পরিমাণ অক্সিজেন পেয়েছি, মানে এই পরিমাণটা, সেটা পেতে গেলে আমাকে
এই 98.94 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে আমি ওটাই পেতে পারি। এটাই হলো প্রথম ক্ষেত্রে অ্যান্সার। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, 2 নম্বর ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে যেটা এই জি, আর কতখানি এই জি উত্তপ্ত করতে পাবো ওটা সেটা বার করবো। তার আগে দেখে নেওয়া যাক 32 গ্রাম অক্সিজেন পেতে আমার কি লাগছে, 432 গ্রাম এইচজিও কি আমাকে উত্তপ্ত করতে হবে। তাই লিখেছি সমীকরণ দিয়ে যেটা পাচ্ছি, 32 গ্রাম পেতে হলে 400 এইচজিও উত্তপ্ত করতে হবে 432 গ্রাম। তাহলে ওই অত গ্রামকে পেতে হলে উত্তপ্ত করতে হবে কত, সেটা এটা করলে যা হবে, কাটাকাটি করলে দেখবে এটাই আসবে 211.59 গ্রাম। পরের হলো দেখে নেওয়া যাক কি আছেন, যে বলেছে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতা কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। এখানে দেখো এটা একটু টাইপটা অন্য টাইপের, ঠিক আছে, যে বিশুদ্ধতা এত এই ধরনের অঙ্ক পরে কিন্তু একবারও আসেনি, কিন্তু আসতে পারে তোমাদের ক্ষেত্রে। এটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, তোমাদের এই বছরের জন্য এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো বিক্রিয়ার সমীকরণ এটা কী, সেটা তো এইটাই তো বারবার করে এসেছি, পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে এটাই হয়, সে লিখলাম। এবার কত গ্রামকে কী হচ্ছে সেটা দেখে নেওয়া যাক, যে এত গ্রাম 235 গ্রাম 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি। তাই বলেছে কি সেটাকে বার করি, যে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটা পেয়েছি সেটাকে বার করি। তাহলে সমীকরণ দিয়ে কী পাচ্ছি, সমীকরণ দিয়ে পাচ্ছি যে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন কত, 245 গ্রাম। তাহলে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটা পাচ্ছি সেটাকে দেখে নিই। তাই 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন কত, এত গ্রাম সমান এটাই হবে। যেহেতু এইটা কাজে লাগবে তাই পুরোপুরি এটা ভাগ করে নিই। এখন ভাগ করলেও দশমিক হয়ে অনেক সংখ্যা হবে, ঠিক আছে, সেটা এখন করা হয়নি, এটা কাজে লাগে বলে। তাহলে দেখলাম দেখো এই যে অক্সিজেনটা পেয়েছি, মাথায় রাখবে এই যে পটাশিয়াম ক্লোরাইডটা পেয়েছি এটা কিন্তু তোমার বিশুদ্ধ, মানে এই বিক্রিয়া থেকে যেটা পেলাম সেটা হলো বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড হলো এইটাই। 60 গ্রামকে যদি আমি অক্সিজেন প্রস্তুত 60 গ্রাম পেতে গেলে এটাই প্রয়োজন হবে, এটা হলো বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড। আর এখানে বলেছে 80% বিশুদ্ধ, এটা পুরোপুরি বিশুদ্ধ। আর এবার দেখতে হবে 80% বিশুদ্ধ আমার কতটা পাবো পটাশিয়াম ক্লোরাইড, সেটা বার করতে গেলে কীভাবে করতে হয় দেখো, প্রশ্নানুসারে লিখতে হবে 80% বিশুদ্ধ মানে কি 100 অবিশুদ্ধর মধ্যে 80 গ্রাম বিশুদ্ধ, সেটাই লিখেছি। প্রশ্নানুসারে কি 80 গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড থাকে 100 গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইডের, এটাই বলতে চাই। 80% বিশুদ্ধ মানে এটাই অর্থ তার। এবারে বার করবো যে অত গ্রাম বিশুদ্ধ, ওটা তো বিশুদ্ধ, তাই ওই অত যেটা পেয়েছি এই 12 6 25 1225/8 এত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড থাকে কতটার মধ্যে, ঠিক আছে, কত গ্রামের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড সেটাই বার করবো, সেটাই বার করেছি। দেখো এটা কাটাকাটি করলে আসবে এটা 191.406 গ্রাম, মানে 406 গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড। আমার এইটাই হবে অ্যান্সার, সে অ্যান্সার হবে এটাই, মানে এটাই হলো 80% বিশুদ্ধ, 80% বিশুদ্ধ ও তার 80% বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড। এর মধ্যে 80%, এটা কিন্তু পুরোপুরি বিশুদ্ধ না, এটা যে বলেছে এত গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড, এই অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে 80% বিশুদ্ধ আছে, এটাই হচ্ছে, এটা পেলাম, এইভাবে পেলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখতে পারি এরকম, অর্থাৎ প্রয়োজনীয় অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ এটাই লিখতে পারি অ্যান্সার, বা কোশ্চেনে যেটা আছে সেটাই। আমার মনে হয় কোশ্চেন যেটা আছে সেটাই লিখে দেবে, এটাই না লিখে লিখবে কি, অতএব এইটা না লিখে এই যে কোশ্চেনটা এইটা না লিখে এইটাই লিখবে কি, যে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হয়।